পার্ট 4। আবার একটা নতুন ভিডিও বলবো না, পরে আমাদের যে পার্টগুলো করানো হচ্ছিল 8 নম্বর সেটের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হয়ে গেছে। এর আগের যারা ভিডিওগুলো দেখেছে তারা অবশ্যই বুঝতে পারছে, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সেট 8-এর 8 নম্বর সেট 90 নম্বরের প্রশ্ন, তার মধ্যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হয়ে গেছে কমপ্লিট। 4 নম্বর পার্ট 3-এর দাগে 3 নম্বরের প্রশ্ন যে 12খানা থাকে সেইটা আমরা এখানে আলোচনা করব। আর তাহলে কটা রয়েছে? 12টা। আগের ক্লাসগুলোতে 1, 2, 3, 4 পার্ট হয়েছে 8 নম্বর সেটের। এবারে করবো পার্ট 4, 3-এর দাগের যে প্রশ্ন, 3 নম্বরের যে প্রশ্ন। যারা নতুন দেখছো, যারা কন্টিনিউ দেখছো তারা তো জানোই আমরা কি করছি, এখন 90 নম্বরের সেট কমপ্লিট করছি। তো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। বিভাগ ঘয়ের প্রশ্ন, বিভাগ ঘয়ের 4-এর দাগের 1, 4-এর দাগের প্রশ্ন, তার মধ্যে প্রথমেরটা 4-এর 1। 4-এর আগে কি বলছে? বয়েলের সূত্র বিবৃত করো। বয়েলের সূত্র জানো, নির্দিষ্ট ভরের কিছু গ্যাসে কিছু নির্দিষ্ট ভরের কোনো পরিমাণ গ্যাসের উষ্ণতা যদি স্থির থাকে তাহলে চাপ এবং আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, বয়েলের সূত্র। এখানে বয়েলের সূত্র যেটা থেকে কিভাবে দেখাবে পি সমানুপাতি ডি, অর্থাৎ প্রমাণ করতে বলেছে পি সমানুপাতি ডি। বয়েল সূত্র থেকে প্রমাণ করতে বলেছে চাপ এবং ঘনত্ব পরস্পর সমানুপাতি, এটা দেখাতে বলছে। তো বয়েল সূত্রানুযায়ী কি জানি? বয়েল সূত্রানুযায়ী কি হয়? বয়েল সূত্রানুযায়ী না পিভি সমান ধ্রুবক, পিভি সমান ধ্রুবক, সেই ধ্রুবকটাকে আমরা কে ধরে নিচ্ছি। পিভি সমান কে, কে মানে ধ্রুবক। এবারে আমরা ঘনত্ব ডি স্মল লেটারে লিখি, কারণ প্রশ্নে আমাদের স্মল লেটারে ডি লিখতে বলছে। ঘনত্ব ডি সমান ভর বাই আয়তন। তো এখান থেকে আমরা কি বার করে নেবো? আয়তন সমান এম বাই ডি, বা দিয়ে পি সমান, দেখো পি সমান ভি কে এবার নামিয়ে দিচ্ছি, কে বাই ভি, বা দিয়ে পি সমান কে বাই ভি মানে হচ্ছে এম বাই ডি। এবারে ডিটা উপরে উঠে গেল, কে ডি ডিভাইড বাই এম। এখন বয়েলের সূত্রে গ্যাসের ভর ধ্রুবক থাকে, মানে এম ধ্রুবক আর কে তো সমানুপাতিক ধ্রুবক, তাহলে কে বাই এমটা ধ্রুবক পার্ট চলে গেল, সেই ধ্রুবক এবং সমানুপাতি উঠে গিয়ে পি সমানুপাতি ডি। অত্যন্ত সহজ, একটু ঘোরালো প্রশ্ন। বয়েলের সূত্র থেকে আমাদেরকে দেখাতে বলেছে চাপ এবং চাপ এবং ঘনত্ব পরস্পর সমানুপাতি, সেটা দেখানো হলো। অথবাতে একটা প্রশ্ন কি বলছে? অথবাতে প্রশ্ন বলা আছে চার্লসের সূত্র বিবৃত করো এবং দেখাও যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায়। এইটা দেখাতে হবে চার্লসের সূত্র থেকে। তো চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি? চার্লস সূত্রানুযায়ী। অথবার প্রশ্ন চার্লস সূত্রানুযায়ী। চার্লস সূত্রানুযায়ী কি? ভিটি ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস টি ডিভাইড বাই 273। এইটাই। তো কত উষ্ণতার কথা বলছে প্রশ্নে? -273, অর্থাৎ টি কে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসাতে হবে। তাহলে বসালে কি হবে? ভি অফ -273, এই যে ভিটি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন, V0 1 মাইনাস, এই মানটা যদি এখানে বসাই প্লাস মাইনাসে -273 ডিভাইড বাই 273, এইটা ক্যালকুলেশন করে V0 ইন্টু 1 মাইনাস 1 ইকুয়ালস টু V0 ইন্টু 0 ইকুয়ালস টু 0, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এই হচ্ছে আমাদের প্রমাণ। 4-এর 2 কি বলছে? 4-এর 2 খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, পার্সেন্টেজের অঙ্কগুলো এবছরের জন্য বেশি ইম্পর্টেন্ট। 4-এর 2 বলবো। 4-এর 2 পার্সেন্টেজ দিয়ে একটা রাসায়নিক গণনা থেকে অঙ্ক আছে। কি আছে? প্রশ্নটা ডেসক্রিপশন লিঙ্কে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আগে প্রশ্ন দেখে তারপরে উত্তর করতে হবে। 19% অবিশুদ্ধ দস্তার 15 গ্রামকে অতিলেবু সালফিউরিক অ্যাসিড সহ বিক্রিয়া করলে এসটিপিতে কত আয়তন হাইড্রোজেন উৎপন্ন হবে? এটা বলেছে 19% অশুদ্ধিযুক্ত জিঙ্ক দস্তা। তাহলে 19% যদি অশুদ্ধি থাকে, অশুদ্ধির পরিমাণ, অশুদ্ধিগত অশুদ্ধি হচ্ছে 90%। তাহলে বিশুদ্ধ জিঙ্ক কত? না, বিশুদ্ধ দস্তা, যেহেতু প্রশ্নে রয়েছে দস্তা আর জিঙ্ক একই, বিশুদ্ধ দস্তা সমান কত? 81%, অর্থাৎ 100 মাইনাস 19 সমান 81%। তাহলে বিশুদ্ধ দস্তার পরিমাণ কত? বিশুদ্ধতার পরিমাণ 81%। অতএব তাহলে বিশুদ্ধ দস্তার পরিমাণ সমান 81% ইন্টু কত গ্রামের কথা বলা আছে প্রশ্নে? 15 গ্রাম। 15 গ্রাম সমান কত? 81/100
গুণ 51 গ্রাম। এই পার্টটা নিয়ে, এই যে মানটা বেরোলো বিশুদ্ধ জিঙ্ক, এইটা নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এইটা তো কি করে করবো, এবারে বিক্রিয়া করি। জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক Zn প্লাস লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা বিক্রিয়া করলে কি হবে? এটা বিক্রিয়া করলে ZnSO4 প্লাস H2। এবারে বার করতে বলেছে হাইড্রোজেনকে, আর ভর দেওয়া রয়েছে জিঙ্কের, তাহলে তাদের আণবিক ভর কত? জিঙ্কের আণবিক ভর 65.4 গ্রাম, এটা দেওয়া রয়েছে। হাইড্রোজেনের 1 গুণ 2 আণবিক ভর বার করছি, 2 গ্রাম। তাহলে এই যে বিক্রিয়াটা, রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে দেখা যাচ্ছে কি না, 65.4 গ্রাম দস্তা থেকে, দস্তা বা জিঙ্ক, দস্তা থেকে, আচ্ছা আমাদের আয়তন বার করতে বলেছে, হাইড্রোজেনের আয়তন বার করতে বলেছে। তো এখানে আয়তন সরাসরি আমরা লিখে দেবো। দেখতে পাচ্ছ সমতা বিধানে করার কিছু নেই, হাইড্রোজেনের সামনে 1 আছে, মানে 1 গ্রাম অণু, অর্থাৎ 1 মোল বেরিয়েছে। 1 মোলের আয়তন 22.4 লিটার। যেহেতু আয়তন বয়ের কথা বলছে, বার করার কথা বলছে, তাই সরাসরি আমরা আয়তন দিয়ে অঙ্কটাকে করবো। তাহলে হাইড্রোজেন H2 মানে হচ্ছে 22.4 লিটার। তো 65.4 গ্রাম দস্তা থেকে H2 পাওয়া যায়, H2 পাওয়া যায় 22.4 লিটার। 1 গ্রাম থেকে কি হবে? 1 গ্রাম দস্তা থেকে হাইড্রোজেন পাওয়া যায় 22.4 লিটার, ডিভাইড বাই 65.4। কত আছে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ? 81/100 গুণ 51। এই গ্রাম দস্তা থেকে H2 পাওয়া যায় 22.4 ডিভাইড বাই 65.4 গুণ 81 গুণ 5 নিচে 100, এত লিটার। এইটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো এইটাকে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 4.16 লিটার। এই পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, এবং শেষে উত্তরে লিখে দিতে হবে যে হাইড্রোজেন 4.16 লিটার উৎপন্ন হয়। এই গেল 4 দাগের 2। এবারে 4 দাগের 2 প্রশ্নে একটা অথবা রয়েছে। 4 দাগের 2 প্রশ্নটা ডেসক্রিপশন লিংকে থাকবে, সেখান থেকে ডাউনলোড করা যাবে। ডাউনলোড করে তারপরে প্রশ্নটা আগে দেখে তারপরে উত্তরগুলো দেখতে হবে। তো 4-2 সঙ্গে একটা অথবাতে একটা প্রশ্ন রয়েছে 4-2। 4-2 অথবাতে কি বলা আছে? 4-2 অথবাতে বলছে উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 কে বিজারিত করে 558 গ্রাম লোহা প্রস্তুতি, আয়রন প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, এবং বিক্রিয়া দিতে কত মোল Fe2O3 লাগবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে বিক্রিয়া করি। Fe2O3 প্লাস অ্যালুমিনিয়াম কি তৈরি হবে? অ্যালুমিনিয়াম অক্সাইড সঙ্গে লোহা তৈরি হবে, লোহা নিষ্কাশন হয়ে যাবে। তো এক্ষেত্রে সমতা বিধান করলে Fe2, এখানে একটা 2 দেবো, এখানে অ্যালুমিনিয়ামের পরমাণু দুটো আছে তাই এখানে একটা 2 দিলাম। এই হচ্ছে সমতা বিধান গেল। আমাদের প্রথমে প্রশ্ন যেটা বলেছে, Fe প্রস্তুতির জন্য, মানে এইটা প্রস্তুতির জন্য, Fe প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। হ্যাঁ, এইটা প্রস্তুতির জন্য, এইটার ভর দেওয়া রয়েছে প্রশ্নে, কি বলেছে জানো? আচ্ছা, এইটা প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, তো এইটা বার করতে হবে। তো অ্যালুমিনিয়ামটাকে বার করতে হবে, তাহলে এই দুটোকে আগে বার করি। তাহলে 2 গুণ লোহার পারমাণবিক ভর দেওয়া রয়েছে 55.8, 55.8 দেওয়া রয়েছে প্রশ্নে। তাহলে ওটাকে করলে কত হবে? 111.6 গ্রাম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 2 গুণ 27 সমান হচ্ছে 54। তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে 111.6 গ্রাম লোহা প্রস্তুত করতে অ্যালুমিনিয়াম প্রয়োজন 54 গ্রাম।
তাহলে প্রশ্নে কত গ্রাম বলেছে এফি প্রস্তুত করতে হবে? 558 গ্রাম। তাহলে 558 গ্রাম একে বার করবে, তারপরে 558 গ্রাম এফি প্রস্তুত করতে অ্যালুমিনিয়াম প্রয়োজন 54 ডিভাইড বাই 111.6 গুণ 558 গ্রাম। তো এইটাকে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 270 গ্রাম। 270 গ্রাম। তাহলে 558 গ্রাম, অতএব চিহ্ন দিয়ে উত্তর লিখবে 558 গ্রাম লোহা প্রস্তুত করতে অ্যালুমিনিয়াম প্রয়োজন 270 গ্রাম। এর পরের প্রশ্ন কি বলছে? একই সঙ্গে বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে? এই যে Fe2O3 এইটা কত মোল লাগবে, তাহলে এইটার কথা বার করতে হবে। এইটা বার করতে বলেছে, তাহলে এইটা বার করার জন্য এর আণবিক ভর আগে বার করে নিই। তাহলে 2 গুণ Fe নিচে 2 আছে, তাই 2 গুণ 55.8 যোগ 3 গুণ অক্সিজেনের 16। এইটাকে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় 159.6 গ্রাম। হলো। বিক্রিয়া থেকে কি দেখতে পাচ্ছি? 111.6 গ্রাম এফি প্রস্তুত করতে Fe2O3 প্রয়োজন 159.6 গ্রাম। হলো। এবারে 558 গ্রাম এফি প্রস্তুত করতে তাহলে কত লাগছে? 558 গ্রাম এফি প্রস্তুত করতে Fe2 প্রয়োজন 159.6 বাই 111.6 গুণ 558। এটাকে ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে 798 গ্রাম। এটা দাঁড়ালো, কিন্তু প্রশ্নে তো আমাদের ভর বার করতে বলেনি, প্রশ্নে বার করতে বলেছে 798 কত মোল লাগবে Fe2O3 এর মোল সংখ্যা। তাহলে Fe2O3 এর মোল সংখ্যা সূত্র ভর বাই মোলার ভর, মানে আণবিক ভর। ভর কত বেরিয়েছে? 798। আণবিক ভর কত? 159.6। এইটাকে ক্যালকুলেশন করলে 5 মোল। এটাকে কাটাকুটি করলে কত দাঁড়াবে? 5 মোল হয়। এই হচ্ছে আমাদের 4-2 এর প্রশ্ন। 4-3 এরপর কত? 4-3 এর প্রশ্ন। 4-3 কি রয়েছে? প্রশ্নটা ডেসক্রিপশন লিংকে আছে, সেখান থেকে পাওয়া যাবে, কারণ পুরো প্রশ্ন লেখা যাবে না। এ দণ্ডের ক্ষেত্রে কি বলতে হচ্ছে? এ দণ্ডের ক্ষেত্রে একই হারে তাপের হার বার করি, Q1/T। বার করলে কি হবে? K1 A1 T1 - T2 ডিভাইড বাই দৈর্ঘ্য L। বি পদার্থের ক্ষেত্রে তাপের হার Q2/T সমান K2 A2। উষ্ণতার পার্থক্য এর ক্ষেত্রেও যা, বি এর ক্ষেত্রেও তাই, T1 - T2 ডিভাইড বাই দৈর্ঘ্যটাও একই, তাই L। প্রশ্ন অনুযায়ী কি বলছে? প্রশ্নে বলেছে কোন শর্তে এ এবং বি তে তাপের হার একই হবে, অর্থাৎ এর ক্ষেত্রে যে তাপের হার Q1/T এবং বি এর ক্ষেত্রে যে Q/T সেইটা সমান, অর্থাৎ প্রশ্নানুযায়ী Q1/T এবং Q2/T টা সমান। তো এবারে Q1/T আর Q2/T এর মানগুলো যদি বসিয়ে দিই, মানগুলো বসালে T1 - T2/L এর ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে রয়েছে, তার মানে দুটো সমান কেটে যাবে। K1 A1 সমান K2 A2। এই শর্তটা হলে তবেই হচ্ছে দুটি পরিবাহীর মধ্য দিয়ে একই হারে তাপ যাবে। সঙ্গে একটা প্রশ্ন রয়েছে, কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের মান কত? রৈখিক প্রসারণ গুণাঙ্ক একক, কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের SI একক হচ্ছে কেলভিন ইনভার্স। যে কোনো গুণাঙ্কের এককই হচ্ছে SI তে কেলভিন ইনভার্স হয়। এরপরে 4-4টা পড়ছি না। 4-4টা হচ্ছে ছবি আঁকতে হবে, একটা রেখাচিত্রে ছবি। সঙ্গে বলেছে অধিবৃত্তীয় দর্পণের একটি ব্যবহার। অধিবৃত্তীয় দর্পণের ব্যবহার হচ্ছে গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় অধিবৃত্তীয় দর্পণকে, যে কোনো গাড়ির হেডলাইটে। 4-5 এটা কি? জলের অভ্যন্তরে একটি কাচের প্লেটের আলোকরশ্মি 45 ডিগ্রি কোণে আপতিত হলো। তারপরে রয়েছে প্রতিসরণ কোণের মান কত? কাচের প্লেটের ও জলের পরম প্রতিসরাঙ্ক দেওয়া রয়েছে।
তো সেক্ষেত্রে আমরা ধরে নিই প্রতিসরণ কোণ আর, প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ আর আমরা ধরে নিচ্ছি। স্নেলের সূত্র, এবার আলোক রশ্মি যাচ্ছে কোথায়? জলের অভ্যন্তরে কাঁচের প্লেটে যাচ্ছে, অর্থাৎ জল থেকে কাঁচে ঢুকছে। তাহলে স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী কোথা থেকে কোথায় যাচ্ছে আলোক রশ্মি? জল থেকে কাঁচে প্রবেশ করছে। জল থেকে কাঁচে যাওয়া মানে ডাব্লিউ মিউ জি কি হয়? সাইন আই ডিভাইড বাই সাইন আর, সাইন আর সমান সাইন আই মানে আপতন কোণ 45 ডিগ্রি বলা রয়েছে, ডিভাইড বাই সাইন আর, সাইন 45 ডিগ্রি মানে 1/√2 ডিভাইড বাই সাইন আর। এবারে ডাব্লিউ মিউ জি কে কিভাবে ভাঙছি? জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, এটাকে যদি পরম প্রতিসরাঙ্কতে ভাঙি তাহলে মিউ জি বাই মিউ ডাব্লিউ সমান 1/√2, সঙ্গে নিচের কি থাকছে? সাইন আর থাকছে। এবারে মিউ জি মানে কাঁচের পরম প্রতিসরাঙ্ক, কাঁচের পরম প্রতিসরাঙ্ক কত দেওয়া রয়েছে প্রশ্নে? 4√2/3, 4√2/3। নিচে আছে জলের পরম প্রতিসরাঙ্ক, জলের পরম প্রতিসরাঙ্ক 4/3 সমান উপরে রয়েছে 1/√2, নিচে রয়েছে সাইন আর। তাহলে এখান থেকে কি লেখা যাবে? সাইন আর, সাইন আর সমান 1/√2 ইন্টু 4/3, নিচে আসবে 4√2/3। কিরকম লিখবো? 1, উপরে থাকছে 1 ইন্টু 4, আর এই যে 3টা সেটা উপরে গেল, আর নিচে চলে আসবে √2 ইন্টু 4 ইন্টু 4√2, √2, সরি কাটছে না √2টা, 4√2, 4 কাটলো। আচ্ছা 3, এখানে আর একটা 3 আসবে নিচে, √2 এলো, 3 আসেনি এখনো, 3 আর একটা থাকবে, 3 কাটলো, পরে থাকছে 1/√2 ইন্টু √2 মানে হাফ, সাইন আর ইকুয়ালস টু হাফ, হাফ মানে সাইন অফ 30, সাইন 30। তাহলে আর এর মান কত? আর ইকুয়ালস টু 30 ডিগ্রি, অর্থাৎ প্রতিসরণ কোণের মান 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এই 4-এর 5-এর অথবাতে একটা প্রশ্ন রয়েছে, অথবা 4-এর 5-এর অথবা 4.5 কি বলছে 4-এর 5-এর অথবাতে? 4-এর 5-এর অথবা বলছে একটি উত্তল লেন্সের সামনে 20 সেমি দূরে বস্তু রাখতে উৎপন্ন প্রতিবিম্ব কোনো দিকেই পাওয়া গেল না, অর্থাৎ এমন জায়গায় বস্তুটা রেখেছে ফোকাসে রাখতে, ফোকাসেই রাখলে প্রতিবিম্ব অসীমে চলে যায়, যেহেতু 20 সেমি দূরেতে রাখার ফলে প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে না, তার মানে প্রতিবিম্বটা অসীমে চলে গেছে। তাহলে বস্তুটাকে রেখেছে অবশ্যই কোথায়? ফোকাসে রেখেছে, অর্থাৎ বস্তু কোথায় আছে? ফোকাসে বস্তু আছে, ফোকাসে বস্তু। তাহলে বস্তু যদি ফোকাসে থাকে তার মানে ফোকাস দৈর্ঘ্য কত? ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্যটাই হচ্ছে তাহলে 20 সেমি। এই হলো উত্তর, ফোকাস দৈর্ঘ্য 20 সেমি। এর পরের প্রশ্ন কি আছে? ওই একই সঙ্গে রয়েছে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে কাঁচ এ মিউ জি সমান 1.5, 1.5 মানে 1.5/10, আমি পয়েন্ট তুলে দিলে 5 দিয়ে গেলে 5×3 = 15, 5×3 = 15, 5/2, 3/2 বলেছে এ মিউ জি যদি 1.5 হয় তাহলে তাহলে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে, অর্থাৎ জি মিউ এটা কত হবে? জি মিউ এ ইকুয়ালস টু 1/a মিউ জি সমান 1/3/2 ইকুয়ালস টু 2/3, মানে এটাকে যদি আমি পয়েন্টে প্রকাশ করি তাহলে 6.666 চলতে থাকে 67। এই হচ্ছে আমাদের 4-এর 5-এর অথবার প্রশ্ন। এরপর 4-এর 6-এ লেঞ্জের সূত্র রয়েছে এবং দেখাতে হবে লেঞ্জের সূত্রটি শক্তি সংরক্ষণ নীতিকে প্রকাশ করে। যে কোনো একটা সূত্র আমাদের যেগুলো চলতরিতে রয়েছে অবশ্যই একটা সূত্র পরীক্ষায় আসবে। এই লেঞ্জের সূত্র কিন্তু ইম্পর্টেন্ট, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্র বিবৃত করো এবং দেখাও যে লেঞ্জের সূত্রটি শক্তি সংরক্ষণ নীতিকে সমর্থন করে। এটা আর করছি না, এটা প্রশ্নটা লিখিত প্রশ্ন, থিওরি, তো সেই কারণে ওটা আর করছি না। এবারে যেটা করবো সেটা কি, এর পরের যে অঙ্কটা রয়েছে সেটা আমরা করব। পরে রয়েছে 4-এর 7-এ তড়িৎ শক্তি ব্যয়ের যে অঙ্কগুলো এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই একটা অঙ্ক আমরা এবার দেখবো। এবারে 4-এর 7, 4-এর 7-এর কি লেখা আছে? 4-এর 7-এর প্রশ্ন কি, একটি বাড়িতে 5টি 60 ওয়াটের বাতি এরকম কয়েকটা করে রয়েছে, তো এক মাসে তার কত খরচ হবে কারেন্ট, বিদ্যুৎ খরচ বাবদ। তো এক মাসে
তড়িৎ শক্তি ব্যয় বিওটি এককে আগে বার করি। তড়িৎ শক্তি ব্যয় আমি একসঙ্গে বার করে দিচ্ছি সম্পূর্ণটা। তড়িৎ শক্তি ব্যয় কেউ ধাপে ধাপে করলেও হবে। তড়িৎ শক্তি ব্যয় সমান কত? 5টা আছে 60 ওয়াটের বাতি, তাকে কিলোওয়াট করি, নয়তো বিওটি এককে বার হবে না। প্লাস 4টি আছে 100 ওয়াটের বাতি, সেটা ওয়াটে রয়েছে, কিলোওয়াট করতে হবে। প্লাস 5টা রয়েছে 40 ওয়াটের বাতি, তাকেও সেই কিলোওয়াটে প্রকাশ করার জন্য 1000 দিয়ে ভাগ। এবারে সবগুলো যন্ত্রই চলছে 4 ঘন্টা করে, ইন্টু 4, কিলোওয়াট ঘন্টা গুণ হলো, ইন্টু কতদিন, 1 মাস সমান 30 দিন ধরে নিতে বলছে। এইটা সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করলে যেটা বার হয় সেটা হচ্ছে 108 বিওটি। 108 বিওটি বার হয়, 108 বিওটি তড়িৎ শক্তি ব্যয়, 1 মাসে তড়িৎ শক্তি ব্যয়। এবারে বলছি তাহলে খরচ কত? অতএব তাহলে মোট খরচ 1 মাসে, মোট খরচ, প্রশ্নটা হাতে নিয়ে অঙ্কগুলো দেখলে তবে বোঝার সুবিধা হবে। মোট খরচ 108 ইন্টু ক টাকা করে বলেছে, ক টাকা করে, 6 টাকা করে, 6 টাকা পার ইউনিটে, 6 টাকা খরচা। তাহলে 8 6 48, আর 6 কে 6 648 টাকা। অর্থাৎ 1 মাসে বিদ্যুৎ বাবদ তার খরচা হবে 648 টাকা। এরই সঙ্গে অথবাতে একটা প্রশ্ন রয়েছে, এরই সঙ্গে অথবা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবাতে 3টি রোধের অনুপাত 2:3:5 দেওয়া আছে, 3টি রোধের অনুপাত। তাহলে আনুপাতিক ধ্রুবক যদি আমরা একটা x ধরে নিই, তাহলে একটা রোধ হবে কত? একটা রোধ হবে 2x, অপর একটা রোধ হবে 3x, এবং আর একটা রোধ হবে 5x। 2:3:5 যেহেতু রয়েছে, এবারে আমরা রোধগুলোকে আনুপাতিক ধ্রুবক যদি ধরে নিই x, তাহলে প্রথমটা হবে 2x, পরেরটা হবে 3x, তারপরটা হবে 5x। এবারে প্রশ্নে বলেছে সব থেকে কম মানের রোধ কি হলো? 30 ওহম। এখানে সব থেকে কম মানের রোধ কোনটা? 2x। প্রশ্নে বলে দিয়েছে এই সব থেকে কম মানের যে রোধ সেটাই 30 ওহম, অর্থাৎ 2x ইকুয়ালস টু 30। তাহলে x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু 15। এত, এইটা হচ্ছে x এর মানটা, আনুপাতিক ধ্রুবকের মানটা পেলাম 15। তাহলে তিনটি রোধের মান কত হবে? 2x, 2x মানে 2 ইন্টু 15, তার মানে 30 ওহম। পরেরটা কি হবে? 3 ইন্টু 15 মানে 45 ওহম। আর তারপরেরটা হবে 5 ইন্টু 15 মানে 75 ওহম। এই হচ্ছে 30 ওহম, 45 ওহম এবং 75 ওহম, এই তিনটি রোধের মান। এবারে এদেরকে শ্রেণী সমবায় যুক্ত করতে হবে, আর সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্যরোধ কত হবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে? শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্যরোধ আর এর সমান সবগুলোকে যোগ করতে হয়, 30 প্লাস 45 প্লাস 75, তার মানে 150 ওহম। 150 ওহম। সমান্তরাল সমবায় যুক্ত করলে কি হবে? সমান্তরাল সমবায় যদি যুক্ত করি, তাহলে 1/RP করে, যেটা দাঁড়াবে 1 এর 30 প্লাস 1 এর 45 প্লাস 1 এর 75। এইটাকে ক্যালকুলেশন করে বা দিয়ে তোমরা একদম সরাসরি আমি আরপি বার করছি। আরপি যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের 14.52, 14.52 ওহম। প্রথমে এটাকে ক্যালকুলেশন করতে হবে, ভগ্নাংশের যোগ করতে হবে, তারপরে উল্টে দিতে হবে, উল্টে দিলে আরপি বেরোবে 14.52 ওহম। এই হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে। এবার হচ্ছে কোন ক্ষেত্রে তুল্যরোধের মান বেশি? অবশ্যই শ্রেণী সমবায় তুল্যরোধের মান বেশি। এই কোন ক্ষেত্রে তুল্যরোধের মান বেশি হচ্ছে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এই হলো আমাদের কোনটা, এটা 4-এর 7-এর অথবা, 4-এর 7-এর অথবা। এরপরে 4-এর 8, 4-এর 8, 4-এর 8 বলছে মানব কল্যাণে নিউক্লিয় বিভাজনের একটি ব্যবহার উল্লেখ করো। 4-এর 8 কি বলছে? মানব কল্যাণে নিউক্লিয় বিভাজনের একটি ব্যবহার। মানব কল্যাণে নিউক্লিয় বিভাজনে, নিউক্লিয় চুল্লিতে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়, মানব কল্যাণে ব্যবহার করা যাবে। নিউক্লিয় চুল্লি, যেখান থেকে তড়িৎ উৎপন্ন হবে, নিউক্লিয় চুল্লিতে পারমাণবিক বিভাজনটা মানব কল্যাণে ব্যবহার করা হয়। নিউক্লিয় সংযোজনের দুটি শর্ত, শর্তগুলো কি কি? শর্ত নিউক্লিয় সংযোজনের 1 নম্বর শর্ত হচ্ছে হালকা মৌল হতে হবে, হালকা মৌল দরকার, প্রয়োজন, এই হচ্ছে একটা শর্ত। আর নিউক্লিয় সংযোজনের দ্বিতীয় শর্ত হচ্ছে উচ্চ তাপমাত্রা প্রয়োজন, অতি উচ্চ তাপমাত্রা প্রয়োজন, উচ্চ তাপমাত্রা প্রয়োজন। এই হচ্ছে আমাদের দুটো শর্ত, কিসের? নিউক্লিয় সংযোজনের দুটি শর্ত।
এই হচ্ছে শর্ত। 4-9 কি বলছে? 4-9টাও লেখাবো না বা এখানে করাচ্ছি না, কারণ ওটাও সেই একই থিওরিটি প্রশ্ন। 4-10এরটা দেখছি। 4-10 4-10 প্রশ্ন ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে লিঙ্ক নিয়ে লিঙ্কে গিয়ে ক্লিক করলে সেখান থেকে প্রশ্ন পাওয়া যাবে। 4-10 নম্বরটা করছি না, থিওরিটি প্রশ্ন। কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ও ক্যাথোড ও অ্যানোড তড়িৎদ্বারে কি বিক্রিয়া ঘটে? কপার সালফেট CuSO4, একে বিয়োজনটা আগে করি। কি হয় বিয়োজন? Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস। এই ক্যাথোডে বিক্রিয়া কি হবে? ক্যাথোডে কি বিক্রিয়াটা ঘটবে? ক্যাথোডে বিক্রিয়া হবে এই Cu2 প্লাসটা ক্যাথোডে যাবে, গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু তৈরি করবে, কপার ধাতু। অ্যানোড বিক্রিয়া কি হবে? অ্যানোড বিক্রিয়াতে সেই SO4 যায় না, অ্যানোডটা যেহেতু অবিশুদ্ধ কপার দণ্ড, তাই সেক্ষেত্রে কপার ধাতুটা ইলেকট্রন বর্জন করে Cu2 প্লাসে তৈরি করবে, অর্থাৎ কপার ধাতুর ক্ষয় ঘটাবে, অবিশুদ্ধ জিঙ্কের ক্ষয় ঘটাবে। এই হচ্ছে বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার প্রবাহ ব্যবহার করা হয়? সমপ্রবাহ ব্যবহার করা হয়, ডিসি কারেন্ট, সমপ্রবাহ ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণে। 11টাও আমি করছি না, 11 অথবাটা করছি। 4-11 অথবা। হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির দ্রব্য শর্ত বিক্রিয়া। হাইড্রোজেন সালফাইডের জন্য FeS দরকার এবং সালফিউরিক অ্যাসিড দরকার, যেটা লঘু সালফিউরিক অ্যাসিড। এই ফেরাস সালফাইড এবং লঘু H2SO4 কে সাধারণ উষ্ণতায় এমনি মিশিয়ে দিলেই FeSO4 তৈরি হয়, ফেরাস সালফেট এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। 4-11। 4-12টা কি? 4-12 হচ্ছে 4-12 শেষ প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন। 4-12 শেষ প্রশ্ন, এই 8 নম্বর সেটের 4 নম্বর পার্টের শেষ প্রশ্ন। শেষ প্রশ্নটা কি আছে? একটি রাসায়নিক বিক্রিয়ার দ্বারা কিভাবে ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথারের পার্থক্য করবে? ইথাইল অ্যালকোহল মানে CH3CH2OH, এটার সাথে যদি আমি সোডিয়াম মেশাই তাহলে সোডিয়াম ইথক্সাইড তৈরি হবে, CH3CH2ONA, সঙ্গে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। ডাইমিথাইল ইথারের সংকেত CH3 প্লাস এর সাথে যদি আমি সোডিয়াম মেশাই তাহলে কোনো বিক্রিয়া ঘটে না, কারণ এটি একটি নিষ্ক্রিয় যৌগ, ইথার নিষ্ক্রিয় যৌগ হয়। তাহলে এই যে দুটো বিক্রিয়া, ইথাইল অ্যালকোহলে সোডিয়াম মেশাতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, আর ডাইমিথাইল ইথারে সোডিয়াম দিলে কোনো বিক্রিয়া হয় না। তাহলে যেটাতে বিক্রিয়া ঘটাচ্ছে সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এবং যেটা বিক্রিয়া ঘটায় না সেটা হচ্ছে ডাইমিথাইল ইথার। এই হচ্ছে আমাদের বিক্রিয়ার সাহায্যে, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য। একটি জৈব ভঙ্গুর পলিমার অনেক হয়, সেলুলোজ হয়, অ্যাসিটিক সেলুলোজ, প্রোটিন, এগুলো সবই হচ্ছে জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ। অথবাতে কি বলা আছে? অথবা ইম্পর্টেন্ট, C2H5 মানে OH মানে ইথাইল অ্যালকোহল, এখানে দেওয়া রয়েছে গাঢ় H2SO4 দেওয়া রয়েছে, গাঢ় H2SO4 সঙ্গে 170 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে বলছে A তৈরি হবে। এখানে আবার নিকেল দিতে বলছে, নিকেল, হাইড্রোজেন আর 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিতে বলছে, দিলে B তৈরি হবে। এখান থেকে আবার গাঢ় H2SO4 দিতে বলছে, গাঢ় H2SO4 সঙ্গে 140 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে C উৎপন্ন হবে। A B C কে শনাক্ত করতে হবে। তো প্রথমে ইথাইল অ্যালকোহলে গাঢ় H2SO4 দেওয়া হচ্ছে, মানে সে কি করবে? সে জলটাকে টেনে বার করে দেবে। জল টেনে বার করা মানে ইথেন তৈরি হবে, C2, ইথিলিন তৈরি হবে, ইথিলিন C2H4। তাহলে এ যৌগটা হচ্ছে ইথিলিন, এইটা ইথিলিন তৈরি হলো, এই যৌগটা হচ্ছে ইথিলিন। এরপরে কি? এখানে ইথিলিনে আবার নিকেল চূর্ণ দিয়ে হাইড্রোজেন মিশিয়ে 300 ডিগ্রি তাপ দেওয়া আছে, এই বিটা হবে C2H6, বি যৌগটার নাম হচ্ছে ইথেন তৈরি হলো, C2H6 ইথেন, অ্যালকেন যৌগ। এবারে ইথাইল অ্যালকোহল, প্রথমে যেটা ছিল ইথাইল অ্যালকোহল থেকে আবার গাঢ় H2SO4 140 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাতে দিতে কি হয়? এটা দিলে হয় ডাইমিথাইল ইথার C2H5O
C2H5 এই যৌগটা তৈরি হবে, এটা সি যৌগ, এর নাম ডাইইথাইল ইথার। ডাইইথাইল ইথার এই যৌগটা তৈরি হয়। এই হচ্ছে আমাদের 4-12 নম্বর প্রশ্ন, 4-12 প্রশ্ন অথবা প্রশ্ন। এই হলো আমাদের পার্ট 4 শেষ, সেই সঙ্গে 8 নম্বর সেটটাও শেষ। 8 নম্বর সেটে আজকের পার্ট 4, এর আগে 1 2 3টা কমপ্লিট হয়েছে, এই শেষ হলো। আর যারা নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। পরবর্তী 7 নম্বর সেট খুব তাড়াতাড়ি আমরা আপলোড করব।